বাংলাদেশের দল নির্বাচন এবং ক্যাপ্টেন বোর্ড রিলেশন নিয়ে আজকে যে ঘটনাটা ঘটলো এটা আসলে নজিরবিহীন বললেও কম বলা হবে। সারা পৃথিবীর ক্রিকেটেই সম্ভবত আপনি এরকম নজির পাবেন না। খুব একটা বলতে গেছিলাম, আসলে পাবেনই না। একটা তো লিটন যেটা করলো, প্রেস কনফারেন্সে আউটবাস্ট করলো, বললো যে এই দলটা ঘোষণা করা হচ্ছে তার কনসেন্ট না নিয়েই, মানে তাকে না দেখাই যে কে আছে কে নেই, এটা না দেখাই দলটা ঘোষণা করা হয়েছে। এটা খুব অস্বাভাবিক না। এরকম ঘটনা বাংলাদেশেও এর আগে আমরা এক দুইবার দেখছি। সাকিবের তো 2009 সালে সে বিখ্যাত কথা আছেই যে এটা আমার দল না, এটা নির্বাচকদের দল। তারপর 2014 সালে আজকে আমার এক সাংবাদিক বন্ধু বলল যে মুশফিকও সম্ভবত এরকম একটা কথা বলছিল। যাই হোক, এরকম ঘটনা ক্যাপ্টেনরা দু একবার ঘটায়। কিন্তু এরপরে যেটা আমরা জানতে পারলাম এবং যেটা ঘটলো, প্রথমত হচ্ছে এই কথার কাউন্টারে আমাদের প্রধান নির্বাচক লিপু ভাই একটা মিডিয়াতে বললেন যে তিনি লিটনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে বাধ্য না। এই একটা কথা, এই একটা অক্রিকেটীয় আচরণের জন্য আমি মনে করি লিপু ভাইয়ের মতো পণ্ডিত মানুষের আসলে এইটা বলার পরে যে মুহূর্তে উনি উপলব্ধি করবেন যে কি বলে ফেলাইছে, সেই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে প্রেস কনফারেন্সে লিটন একটা কথা বলছে যেটা আমি মনে করি একটা রীতিমতো ক্রাইম হয়েছে। লিটনকে বোর্ড থেকে নাকি বলা হয়েছে যে যে দল নির্বাচকরা দেবে বা বোর্ড দেবে তোমাকে তাই নিয়ে খেলতে হবে, কে থাকবে বা না থাকবে এটা নিয়ে তুমি কথা বলতে পারবা না। এটা যদি সত্যি হয় তাহলে বোর্ডের যে ভদ্রলোক এই কথাটা বলছেন তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। এবং বোর্ড এই কাজের জন্য যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট বোর্ড তার যে দায়িত্ব সেটা পালনে নীতিগতভাবে ব্যর্থ হয়ে গেছে। তার জাতীয় দল সামলানোয় এবং ক্রিকেটের যে চেতনা সেটা সামলানোয় তারা ব্যর্থ হয়েছে। ফলে আজকে একদিনে এতগুলো ড্রামাটিক ঘটনা ঘটছে। আমি জানি না এই কন্টেন্ট যখন আপনারা দেখবেন ততক্ষণ আরও ড্রামা ঘটে যাবে কিনা, ঘটার কথা আরও অনেক কিছু হয়তো আগামী কয়েক ঘন্টায় ঘুরতে থাকবে। এবং মোদ্দা কথা একটাই যে ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে এবং সেটার আলটিমেট দায়টা বিসিবিকেই নিতে হবে। শুরু থেকে এই বোর্ড আসার পরে শুরু থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে যা ক্রিকেটের সঙ্গে যায় না। সমন্বয়হীন চরম সব অপেশাদার কাজ কারবার করে যাচ্ছে এই বোর্ড। সেটা চরম একটা রূপ আজকে প্রকাশিত হয়েছে। এবং আমি আজকে একেবারে শেষ দিকে গিয়ে বলবো যে লিটনও আসলে এই কথা কিভাবে বলে, এই কথা বলার পরে তারও আসলে ক্যাপ্টেন হিসাবে থাকার নৈতিক অধিকার থাকে না। আপনাদের কাছে স্ববিরোধী মনে হবে, কিন্তু সেটাও আমি একটু বুঝায় বলবো। আর আজকের কন্টেন্ট শুরু করার আগে আমি একটু বলি, যারা আসলে যে শামীম পাটোয়ারির পারফরমেন্স, দলের পারফরমেন্স, দলে কে ঢুকবে বেরোবে, এই সব বিচারে আজকের এই ঘটনারে বুঝতে চান, তারা এই কন্টেন্ট না দেখলে ভালো করবেন। এই কন্টেন্টে আমি এই সমসাময়িক কি হচ্ছে না হচ্ছে এইটারে গুরুত্বপূর্ণ মনে করি না। আমি প্রসেস, এথিক্স এবং ক্রিকেট এই জিনিসগুলো আজকে নিয়ে একটু আলাপ করব যে এই জিনিসগুলোরে কিভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে এই বোর্ডটা। প্রথমেই বলে যে আমি আগেই বলছি যে দল কেমন হয়েছে এবং সেই দলে শামীমের থাকা উচিত ছিল কি না, এটা খুব গৌণ হয়ে গেছে আজকে আলোচনা হিসাবে। হ্যাঁ, যদি এসব না ঘটতো আমি আজকেই হয়তো একটা কন্টেন্ট করতাম যে এটা খুব আজগুবি একটা দল হয়েছে। 5টা কিপার ব্যাটসম্যান, এক গাদা ডানহাতি ব্যাটসম্যান নিয়ে আপনি একটা টিম করছেন যা দিয়ে আসলে ভালো একটা 11 কখনোই করা সম্ভব না, ব্যালেন্সড একটা 11 করা সম্ভব না। সেই সব আলোচনারা জাগা কই, সেসব আলোচনা তো একদম পানিতে মিশায় গেছে। এখন আমি শামীমের পারফরমেন্স নিয়ে কথা বলবো, অঙ্কনের পারফরমেন্স নিয়ে কথা বলবো, এগুলো হাস্যকর না? যখন আপনার ক্যাপ্টেন প্রকাশ্য প্রেস কনফারেন্সে বলতেছে যে শামীম যে বাদ পড়ছে এই ব্যাপারটা আমি জানি না, ইটস নট মাই কল, এটা আমাকে জানায় করা হয় নাই, এমনকি আমাকে নোটিশও করা হয় নাই। কি ভয়ানক একটা ব্যাপার, কি ভয়ানক একটা ব্যাপার। এবং সে বলতেছে যে আমি চিরকাল জানে আসছি যে দল কেমন হবে সে ব্যাপারে কোচ ক্যাপ্টেনের একটা সে তো থাকেই, তাদের একটু মতামত তো নেওয়াই হয়। দেখেন লিটন তো কমায় বলছে দল নির্বাচনে আসলে কোচ ক্যাপ্টেন কত বড় ব্যাপার, এটা আসলে কি বলবো, গাজী আশরাফ হোসেন লিপুকে আমার বুঝায় বলতে হবে বা আমিনুল ইসলাম বুলবুলকে বুঝায় বলতে হবে, এটা হাস্যকর ব্যাপার। ওনরা এগুলো আমাদের চেয়ে 10 গুণ ভালো বোঝেন। ওনরা ক্রিকেটে সেই জামানা দেখছেন যে জামানায় ক্যাপ্টেন শেষ কথা ছিল, ক্যাপ্টেন আসলে সিলেক্টরদের বলে দিত এই প্লেয়ারকে নিয়ে আসেন। গাজী আশরাফ হোসেন লিপু তো সেই জামানার ক্যাপ্টেন। উনি কি করে ক্যাপ্টেন সম্পর্কে এই কথা বলেন বা এই জায়গায় যান যে ক্যাপ্টেনকে না জানায় দল ঘোষণা করা? দেখেন সারা পৃথিবীতে যখন ক্যাপ্টেনের গুরুত্ব কমে আসতে থাকলো, যে না নির্বাচকরা তাদের মতো দল করতেছে, কোচ তার মতো টিম চালাচ্ছে, ক্যাপ্টেনের সে কমে আসতেছে, তখন অস্ট্রেলিয়া প্রথমে এই কাজটা করলো যে না, এটা হইতে দেওয়া যাবে না, ক্রিকেট ক্যাপ্টেন্স গেম, ফলে ক্যাপ্টেনকে অফিসিয়ালি এটার মধ্যে রাখতে হবে। তারা কি করলো, তারা বললো যে পদাধিকার বলে আজকে থেকে ক্যাপ্টেন নির্বাচক কমিটির সদস্য, যে যখন ক্যাপ্টেন হোক, সেটা মায়ের খাসি হোক
স্ট্রিট বয় হোক আর একেবারে মানে নিম্ন সারির কোনো খেলোয়াড় হোক, যেই হোক না কেন টিম পেইন হলেও সে নির্বাচক। এই জিনিসটা কিন্তু বাংলাদেশেও চালু করছিল, জানেন? ডেভ ওয়াটমোর চালু করছিল বাংলাদেশে, যে কোচ ক্যাপ্টেন নির্বাচক কমিটির বাই ডিফল্ট সদস্য থাকবে, এবং হাবিবুল বাশার প্রথম এবং শেষ সদস্য ছিলেন নির্বাচক কমিটির ক্যাপ্টেন হিসাবে। এখন এই প্র্যাকটিস অস্ট্রেলিয়া ছাড়া কেউই খুব শক্তভাবে লম্বা সময় করে নাই, কিন্তু তাই বলে ক্যাপ্টেনকে কোনো বোর্ড এরকম ছেলে খেলায় পরিণত করে না। কোনো কোনো সময় নির্বাচক কমিটির সদস্য না হওয়ার পরেও ইমরান খান, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, অর্জুনা রানাতুঙ্গারা নির্বাচকদের চেয়েও অনেক পাওয়ারফুল রোল প্লে করেন দল নির্বাচনে। সৌরভ গাঙ্গুলির কথার উপরে কথা বলার সাহস নির্বাচক কমিটির ছিল না। মহেন্দ্র সিং ধোনিও সেই জেদটা দেখায় গেছেন। ইমরান খান তো কি করছেন আপনারা জানেনই। ইমরান খান চাইছেন বলে ইঞ্জিবাইয়ের মতো বাচ্চা ছেলে, ইঞ্জিবাই তো তখন বাচ্চা ছেলে, 92 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছে। মানে অফিসিয়ালি তারা নির্বাচক থাকুক বা না থাকুক, ক্যাপ্টেনের কলটা আসলে চূড়ান্ত। এটা ক্রিকেটের এথিক্স। হ্যাঁ, আইন হয়তো বলে যে লিপু ভাই যেটা বলছেন ডেইলি সানকে, যে আমাদের কল চূড়ান্ত, ওকে, এইটা হচ্ছে আপনার আইনি কথা, যে আপনার অ্যাপ্রুভাল লাগবে না। আপনি যে কথাটা বলছেন, একবার ভাবছেন লিপু ভাই এটা ক্রিকেট চেতনারে শেষ করে দিল না? আমি এই বিষয়ে বলেই লিপু ভাইয়ের সঙ্গে কথা বলছি। লিপু ভাই আমাকে বলছিলেন যে এগুলো অফ দ্য রেকর্ড রাখো। ফলে আমি লিপু ভাইয়ের সঙ্গে আমার কি কথা হয়েছে সেগুলো আমি নীতিগত কারণে বলতে পারবো না, কিন্তু উনি তো ডেলি সানকে ওনার কথাটা বলেই দিচ্ছেন, মূল কথাটা বলে দিচ্ছেন। উনি মনে করেন না যে ক্যাপ্টেনের অ্যাপ্রুভাল দরকার আছে। এটা অ্যাপ্রুভালের প্রশ্ন না রে লিপু ভাই, এটা নীতির প্রশ্ন, এটা সৌজন্যের প্রশ্ন, এটা ভদ্রতার প্রশ্ন, এটা ক্রিকেট চেতনার প্রশ্ন। এই জিনিসটা আজকে আপনার আমার কাছ থেকে শুনতে হবে। আজকে এই জায়গাটা যে বসে আমি এই কথাগুলো বলতেছি, ক্রিকেট চেতনা নিয়ে কথা বলতেছি, ক্রিকেট প্রোটোকল নিয়ে কথা বলতেছি, ক্রিকেট নিয়ে কথা বলতেছি, এগুলো কোত্থেকে শিখছি আমরা? এগুলোকে আমরা বই পড়ে শিখছি? আপনারাই শিখেছেন লিপু ভাই, আপনি শিখাইছেন, বা অন্য কোনো ক্যাপ্টেন বলছে, রকিবুল ভাই বলছে, অন্য কেউ শিখাইছেন। সেই ক্যাপ্টেন লিপু ভাই, যিনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্যাপ্টেন, এবং আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্রিকেট বোধ সম্পন্ন ক্যাপ্টেনদের একজন হচ্ছে লিপু ভাই। তিনি আজকে কোন অবস্থানে চলে গেলেন যে তিনি বলেন যে এটার জন্য লিটনের অ্যাপ্রুভালের দরকার নাই, ওটা আমার কাজ, আমি দল সিলেক্ট করবো, ফাইনাল কল আমি নিব। আপনি ফাইনাল কল নিবেন, কিন্তু সেটা জানাবেন না তাকে, এই ভদ্রতাটা দেখাবেন না যে লিটন আমি কিন্তু তোমার কথা মানি নাই, আমি কিন্তু তুমি যে শামীমরে রাখতে বলছিলা আমার সঙ্গে মিটিংয়ে, আমি শামীমরে কিন্তু রাখি নাই, আমি মনে করছি তোমার সিদ্ধান্ত ভুল। এটাই তো যথেষ্ট ছিল, তার সিদ্ধান্ত আপনাকে মানতে হতো না তো, অ্যাপ্রুভাল নিতে হতো না তো। জাস্ট এই ভদ্রতাটা করেন না। প্রেস রিলিজ যাওয়ার পরে কেন ক্যাপ্টেন জানবে যে শামীম দলে নাই? কেন এটা ঘটবে? এ পর্যন্ত ঘটলেও কথা ছিল না। এটা ঘটার পরে লিটন নাকি বোর্ডে ফোন দিছে। ফোন দিলে বোর্ড থেকে কেউ একজন তাকে বলছে যে এইগুলো নিয়ে কথা বলার সুযোগ নেই, বোর্ড বা নির্বাচকরা তোমাকে যে দল দিবে তোমার তাই নিয়েই খেলতে হবে, এখানে তুমি কাকে চাও বা না চাও ব্যাপার না। হ্যাঁ, প্রথমত আমি বলছি লিপু ভাই এই যে কথাটা বলছেন যে ক্যাপ্টেনের অ্যাপ্রুভালের দরকার নাই, এটা বলে উনি ক্রিকেট চেতনা যতটা ধ্বংস করছেন, তাতে লিপু ভাই আসলে আমি মনে করি যে প্রধান নির্বাচক পদে থাকার নীতিগত অধিকার আর নাই। তার আসলে নীতিগত কারণে পদত্যাগ করা উচিত। কারণ ওনার রিথিঙ্ক করা উচিত, সারা জীবন লোকেদের যা শিখাইছেন, যা বলছেন, সেটা বিরোধিতা করছেন, ফলে ওনার আসলে নিজের কারণে নিজের পদত্যাগ করা উচিত, অন্য কারোর কারণে না। দেবব্রত বলছে, লিটন বলছে, এগুলা ব্যাপার না। ব্যাপার হচ্ছে লিপু ভাই তার নিজের নীতিতে অটল থাকতে পারেন নাই। তিনি সারা জীবন ক্রিকেটটা সার্ভ করে যেতে চাইছেন, আজকে সেটা করতে পারেন নাই। ফলে লিপু ভাই নীতিগতভাবে ওই পদে থাকার আর অধিকার নেই তার। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার গুরু স্থানীয় বলেই আমি এই কথাটা বললাম। আর যে লোকটা বিসিবির যিনি, সেটা যদি বিসিবি প্রেসিডেন্ট হন, বিসিবি প্রেসিডেন্ট, যদি ক্রিকেট অফ চেয়ারম্যান হন, ক্রিকেট অফ চেয়ারম্যান, যদি ক্রিকেট অফিসের অন্য কেউ হন, তিনি, যিনি এই কথা ক্যাপ্টেনকে বলতে পারেন যে তোমার টিম নিয়ে কথা বলার কোনো দরকার নেই, যা বোর্ড থেকে দেওয়া হবে বা নির্বাচকরা দেবে তাই তোমার মেনে নিতে হবে, তাই নিয়ে খেলতে হবে, এই কথাটাও যিনি বলছেন তাকে স্যাক করতে হবে অথবা তাকে পদত্যাগ করতে হবে। এই কথা বলা যে এক ধরনের ক্রিকেটীয় ক্রাইম, এইটা বিসিবির বুঝতে হবে। এইটা যদি না বোঝেন তাহলে ক্রিকেট চালানোর কোনো দরকার নাই। আপনি কোনো ক্যাপ্টেনকে সোজাসুজি বলবেন যে আমরা যা দিব এটা নিয়ে তুমি খেলবা, তুমি কথা বলবা না, কথা বলার অধিকার যদি কেড়ে নেন মানুষের, আজকে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হয়ে গেলে শুধু কথা বলার অধিকারের জন্য, সেটা আপনি আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। এই কথা আপনি বলতে পারেন? এই কথা বলার পরে এই বোর্ড থাকেই করে, নীতিগতভাবে তো এই বোর্ডই থাকতে পারে না। অ্যাটলিস্ট যিনি লিটনকে এই কথা বলছেন তার নীতিগতভাবে এই পদে থাকার আর কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এই কথা ক্রিকেট বিরোধী, এই কথা ক্রিকেট চেতনার পরিপন্থী। এই কথা বলার পরে আর ক্রিকেটে থাকা যায় না। লিটন যদি কোনো অন্যায় দাবিও করে, সেটা তাকে বলতে হবে যে বাবা তোমার দাবিটা অন্যায়, এই জন্য আমরা তোমার দাবি রাখি নাই।
কিন্তু এটা বলা যাবে না যে তুমি দাবি করতে পারবা না, কাউকে এটা বলা যাবে না। এমনকি যে ছেলেটা ন্যাশনাল টিমে খেলে না সেও যদি এসে ক্রিকেট বোর্ডে বলে যে স্যার আমার এই ন্যাশনাল টিমে নিতে হবে, তাও তাকে বলতে হবে বাবা তোমার এই পারফরমেন্স খারাপ এই জন্য তোমাকে নিচ্ছি না। তাও তাকে বুঝায় বলতে হবে, তাও তাকে বলা যাবে না না তোমার এই কথা বলার অধিকার নাই। যে এই মুহূর্তে আপনি এটা বলবেন সেই মুহূর্তে আপনি নীতিগতভাবে চেয়ারে বসার অধিকার হারায় ফেলছেন। আজকে ক্রিকেট বোর্ডটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্রিকেটারে ভরপুর ক্রিকেট বোর্ড। আজকে বোর্ড প্রেসিডেন্ট নিজে বাংলাদেশের সাবেক অধিনায়ক। এই বোর্ডে খালেদ মাসুদ পাইলট আছেন সাবেক অধিনায়ক, যিনি আজকে এই কথা সব কথার কেন্দ্রবিন্দু লিপু ভাই, তিনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক। এছাড়া বোর্ডে চাকরি করে শাহরিয়ার নাফিস, তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক। রাজ টিম ডিরেক্টর যদিও কখনো অধিনায়কত্ব করেনি, কিন্তু সে আসলে ওই মর্যাদাটা ভোগ করছে সারা জীবন, যে প্রায় ক্যাপ্টেন হিসাবে মর্যাদা পাইছে সবসময়। ফলে এই বোর্ডে শুধু আকরাম ভাই নাই বা নান্নু ভাই, ও ফারুক ভাই আছেন। ফারুক ভাই বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দি বেস্ট ক্যাপ্টেন। সেই বোর্ড আজকে ক্রিকেট ক্যাপ্টেনের কি অধিকার সেইটা বুঝতেছে না। মানে আমাদের এক সিনিয়র সাংবাদিক একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে এই ক্যাপ্টেনদের যারা বোর্ডে আছে, এই ক্যাপ্টেনদের অনেকে বিভিন্ন জায়গায় বসে আমাদের কাছে অভিমান করছে যে টিম দিচ্ছে আমাদের সঙ্গে প্রপারলি আলোচনা করে না। আজকে প্রপারলি আলোচনা বাদ দেন, সেই ক্যাপ্টেনদের বোর্ড আজকে সোজাসুজি বলে দিচ্ছে যে না তোমার ক্যাপ্টেন এটা নিয়ে কথা বলার অধিকার নাই। যে বোর্ডটার কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা তারা সবচেয়ে জঘন্য কাজটা করলো। মানে আজকে একটা রাজনৈতিক বোর্ড হতো, ধরেন এই যে পাপন ভাইয়ের বোর্ড মোড এইগুলা হতো, যে বেশিরভাগ লোক ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত না, ক্রিকেট কোনোদিন মাঠে নেমে খেলে দেখে নাই, দেবব্রতর মতো আন্দাজে বকবক করে, তা যদি হয়তো মেনে নিতাম, একেবারে মেনে নিতাম যে ভাই এই লোক কোনোদিন ড্রেসিং রুমের চেহারা দেখে নাই, কোনোদিন ইন্টারন্যাশনাল খেলে নাই, কোনোদিন ক্যাপ্টেন্সি কী জিনিস বোঝে না। আজকে যারা বাংলাদেশে সবচেয়ে বেশি বোঝে তারাই সবচেয়ে অন্যায়টা করতেছে, সবচেয়ে না বোঝা কাজগুলো করতেছে, যাদের পরে সবচেয়ে বেশি প্রত্যাশা। যে লোকগুলো বাংলাদেশের ক্রিকেটকে এতকাল উপদেশ দিয়ে আসছে, এই ফারুক ভাই কলামের পর কলাম লিখছে, লিপু ভাই কলামের পর কলাম লিখছে, বুলবুল ভাই বিদেশে বসে লোকেদের সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার দিচ্ছে শুধুমাত্র এই নীতিগুলো বোঝানোর জন্য। প্রত্যেকে এথিক্যালি এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে। সেই জায়গাটায় আজকে কোন জায়গায় এসে দাঁড়ালো যে এদের বোর্ডই সবচেয়ে অনৈতিক কাজগুলো করে যাচ্ছে। এর আগে আমরা দেখছি যে সোজাসুজি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ ছাড়া তাকে করে দেওয়া হয়েছে, ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরায় দেওয়া হয়েছে। সেটা সে জানছে ঘটনা ঘটে যাওয়ার পরে, প্রেস কনফারেন্সে বসা অবস্থায় এই ঘটনা ঘটছে। সেটার পরে বুলবুল ভাই বলছেন যে অপেশাদার ঘটনা। অপেশাদার ঘটনা ঘটার পরে ওই দায়িত্বে যিনি ছিলেন তিনি আর থাকেন কি করে? তাকে কেন সরায় দেওয়া হয় না এখনো পর্যন্ত? সরায় দেওয়া হলে এই দিন তো আজকে দেখতে হতো না। আবার এই যে ঘটনাটা ঘটলো, এই দিনের পর দিন পুরো ব্যাপারটা তো বারবার হচ্ছে সিলেকশন কমিটি, ক্রিকেট অফস আর ন্যাশনাল টিম, এই তিনটা মিলায়, এই তিনটাই তো ফাংশন করতেছে না। আপনি এই জায়গায় কি হাত দিলেন, কি কাজ করলেন? আমি তো বুলবুল বাইরে বলবো যে আপনি কি কাজ করছেন যে কাজে এইরকম একটা অসমন্বয়হীনতা দিনের পর দিন চলতেছে। আপনি একবার বললেন অপেশাদার আচরণ, সেটা সমাধানটা কি করছেন? শুধু রাজ্জাককে টিম ডিরেক্টর হিসাবে ড্রেসিং রুমে পাঠিয়ে দেওয়াতেই কাজ শেষ? যারা এই অন্যায়গুলো করতেছে তাদের বিপক্ষে ব্যবস্থা নিতে হবে না? পরিষ্কার তাদের দায়িত্ব থেকে সরাই দিতে হবে না যে না আপনি আর ক্রিকেট অফ চালানোর যোগ্য না, আপনি আর নির্বাচক কমিটির প্রধান থাকার যোগ্য না? এই কথা বলার পরে লিপু ভাই আজকে যে কথা বলছে, লিপু ভাই আমি তো খুব সম্মান দেখায় আমার গুরু স্থানীয় হিসাবে আমি বললাম যে তার নীতিগত কারণে পদত্যাগ করা উচিত, বোর্ডেরও এথিক্যালি তাকে পদ থেকে সরাই দেওয়া উচিত। যদি তিনি পদত্যাগ না করেন, বোর্ড যদি নীতিগত জায়গায় ঠিক থাকতে চায়, বোর্ডেরও লিপু ভাইকে সরাই দেওয়া উচিত। যাই হোক, আমি মনে করি এর কোনোটাই কার্যকর হবে না। যেসব উচিত, যেসব দাবি দাওয়া করছি এগুলো কোনোটাই কার্যকর হবে না, এরা আরও পরিস্থিতি খারাপ হবে। লিটন অলরেডি প্রেস কনফারেন্সে আভাস দিচ্ছে যে সে সম্ভবত বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি করবে না। অত্যন্ত বিরক্তি প্রকাশ করছে, যেটা লিটনের সঙ্গে যায় না। লিটন এত বিরক্ত, এটা পড়ে এবং ভিডিও দেখে আমি বিস্মিত। লিটন এত বিরক্তি সম্ভবত তার জীবনে কোনো দিন কারো কাছে প্রকাশ করে নাই। সেইটা তো একটা পরিণতি পাইছেই। এরপরে কি কি হতে যাচ্ছে আমরা ঠিক জানি না, তবে যাই হোক এটা ধামাচাপা দেওয়া হবে। এটার সঙ্গে খুব দ্রুত আমাদের রাষ্ট্র যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে সব কিছু ধামাচাপা দেওয়া হবে, সবাই মিলে বলবে যে আমরা সবাই ঠিক আছে, আমাদের ভিতরে সম্পর্ক ঠিক হয়ে গেছে। ভেতরে ভেতরে যে সব ফাঁক হয়ে গেল, নৈতিকতা, ক্রিকেট চেতনা সব যে শেষ হয়ে গেল, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ফলে কোনো দাবি দাওয়া করে লাভ নেই। আমি লিটনকে একটা কথা বলি, দেখেন লিটন, আমি যেমন বললাম লিপুবার এই পদে থাকার আর নৈতিক অধিকার নাই। যিনি আপনাকে এই কথাটা বলছেন যে আপনার কোনো সে নাই দল নির্বাচনে, আপনাকে বোর্ডের দেওয়া দল নিয়েই খেলতে হবে, তারও এই পদে থাকার অধিকার নাই। ইভেন বোর্ড প্রেসিডেন্টও যদি এগুলোকে প্রশ্রয় দেন, তারও এই পদে থাকার অধিকার নাই। এগুলো নীতিগত অধিকারের কথা বলছি। একই জায়গা থেকে আমি মনে করি আপনিও নীতিগতভাবে আজকে প্রেস কনফারেন্সের আগে আপনার পদত্যাগ করা উচিত ছিল।
এই কথাটা আমি আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার, সবচেয়ে প্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব সাকিব আল হাসানের বিপক্ষে আমি 2009 সাল থেকে বলে যাচ্ছি যে যেদিন সে বলছে যে এই দল আমার না, ওইটা বলার আগে তাকে পদত্যাগ করতে হতো। প্রোটোকল ইজ প্রোটোকল। একটা টিম গেম আমি সবসময় বিশ্বাস করি ইটস লাইক এ আর্মি ইউনিট। আপনাকে আর্মি ইউনিটের যে স্টাইল, যে চেইন অফ কমান্ড, ওটা ফলো করতে হবে। ফলে লিটন আজকে প্রেস কনফারেন্সে বসে যে কথাগুলো বলছেন, এটা সাংবাদিক হিসাবে আমাদের খুব আলোচনার খোরাক দিছে। আমি একটা কন্টেন্ট করে খাচ্ছি, 2-4 হাজার ভিউ হবে, সাংবাদিকরা অনেক লিখতে পারবে, আমাদের জন্য খুব বড় ব্যাপার হয়েছে, অনেক ভালো ব্যাপার হয়েছে। এবং নীতিগতভাবে অনেক কিছু হয়েছে, অনেক ভিতরের কথা আমরা জানতে পারছি, দেশেরও উপকার হয়েছে, ক্রিকেটেরও উপকার হয়েছে। কিন্তু আপনি পদে থেকে এটা বলতে পারেন না, কখনো না। আপনি চেইন অফ কমান্ড ভাঙতে পারবেন না। আপনাকে এই কথাগুলোই বলতে হতো। আপনি এই কথাগুলোই একই টাইমে প্রেস কনফারেন্স করে বলবেন। সেটার আগে প্রেস কনফারেন্সের শুরুতে আপনাকে বলতে হবে যে আমি এই পদ থেকে পদত্যাগ করতেছি, কারণ আমি মনে করি যা যা হচ্ছে এটার পরে আমি আর ক্যাপ্টেন্সি চালাতে পারি না। আপনি পদত্যাগ না করে কখনো প্রতিষ্ঠানের বিপক্ষে কথা বলতে পারবেন না। এই কথাটা আমি শেষবেলায় বললাম এই কারণে যে এই লিটন কোনো একদিন বোর্ডে আসবে হয়তো, তখন যাতে লিটন ভুলে না যায় যে কার কতটুকু দায়িত্ব, কার দৌড় কতটুকু। আপনি ক্যাপ্টেন হিসাবে প্রেস কনফারেন্সে বসে বোর্ডের বিপক্ষে কথা বলতে পারবেন না। আপনি ওই চেয়ারে বসেই বলেন, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট শুধু শুরুতে নিজের নামের পাশ থেকে ক্যাপ্টেনটা সরায় দেন যে না, আমি আর এই দলের ক্যাপ্টেন না, এবার আমি বলি যে কী কী ঘটতেছে। এই এথিক্যাল অবস্থানগুলো, এই চেইন অফ কমান্ডগুলো, এই প্রসেসগুলো ঠিক থাকলে আজকে বুলবুল ভাই, ফারুক ভাই, লিপু ভাই বোর্ডে থাকা অবস্থায় এসব কেলেঙ্কারি হতো না। এই জন্য লিটনকে এই কথাটা বললাম। আমি এখনো বিশ্বাস করি সাকিবেরও ওই ঘটনার আগে পদত্যাগ করা উচিত ছিল, যেটা আমাদেরকে শান্ত দেখাইছে। শান্ত এত মুখই খোলেনি, কি হয়েছে সেটা কখনো বলেও নাই, কোনো অভিমান অনুরাগ প্রকাশও করে নাই, কিন্তু সে পদত্যাগ করে ফেলছিল। দিস ইজ দ্য ওয়ে। আপনাকে আগে পদত্যাগ করতে হবে, তারপরে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। বলার জন্যই তো, মুখ খোলার জন্যই তো আমরা আসছি, সবার আমাদের কথা বলতে হবে। তার আগে পথটা ছেড়ে নিতে হবে, যে ওই পথটা রেখে কথা বলা যাবে না। যাই হোক, লিটনের ক্ষেত্রে এটা যেটা বললাম, এটা একেবারে সুপার একটা এথিক্যাল আলাপ করলাম। এটা করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা বললাম যে এই হচ্ছে এথিক্সের চর্চা। আপনি এখান থেকে যখন চর্চা শুরু করবেন, কোনোদিন যদি বোর্ড প্রেসিডেন্ট হন, আপনার এটা মনে থাকবে সারা জীবন। যাই হোক, সবার জন্য শুভেচ্ছা। আমি জানি না এই ক্রিকেটটা আসলে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে, শুধু এটুকু বলতে পারি যে শেম অন ক্রিকেট বোর্ড, শেম।